মনে আছে? চিটাগং, বরিশাল, কুমিল্লা, খুলনা সহ আপনি সব হেরে গেলেন। ওই যে আপনি হেরে গেলেন, সেই দিনই আওয়ামী লীগ বুঝে গেছে কোনো লাভ হবে না। যতই মিডিয়া, যতই গণজাগরণ, যতই চেতনা যাই থাকুক, ভোটের হিসাবে আমরা পারবো না। তারপর থেকে হিসাব করে দেখেন আর কোনো নির্বাচন হয়নি। আমি নিজেই সে সময় বলেছিলাম যে আর হবে না, অ্যাটলিস্ট দুইটাও যদি হইতো তাহলে হবে, এবং তারপর থেকে এখন পর্যন্ত আর হয়নি। আওয়ামী লীগ নির্বাচন দিবে না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এখন এই জনগণের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে কি করণীয়? এই আনতে এই ধরনের সরকার একদিনও থাকতে পারে, 10 দিনও থাকতে পারে, 10 বছরও থাকতে পারে। কোনো না কোনো কারণে আপনি দেখবেন একটা জনরোষ কোনো এক সময় হবে, ইনস্টিটিউশন ভেঙে যাবে, সেই সময় সেই ধরনের কোনো কিছু হবে বা পলিটিক্যালি ইনস্টিগেটেড হলে হবে। এটাই স্বাভাবিক। এরকম কোন সরকার যখন তখন সরকারের সবাই শত্রু হয়ে যায়, কারণ আপনি তো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিশ্বাস করেন না। তখন আপনি দেখবেন সবাই আপনার শত্রু। এক পুলিশ আরেক পুলিশকে মারবে, দেখবেন আপনি অবস্থান খারাপ হয়ে গেছে, বা ইন্টারনাল কনফ্লিক্ট হবে, ওই ধরনের সিচুয়েশন হতে পারে। বা যে কোনো আপনি দেখবেন এই কারণে যে নিরাপদ সড়ক থেকে বাচ্চা ছেলেদের আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কারণ সরকার ভালো করে জানে যে ওর ম্যান্ডেট নেই। ওকে, মানুষের ওই ফুটিংটা তার নেই, তার একটাই শুধু আছে উন্নয়ন। এতেও মানুষ কনফিউজ, সরকারের নিজের উন্নয়ন না দেশের উন্নয়ন। সো এই জিনিসও কনফিউজ মানুষ। আমি মনে করি আপনি সময় দিতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু হোল্ড অন। আমরা আমাদের মতো কাজ করে যাব, জনগণকে আমরা সাথে নিয়ে কাজ করে যাব, বলে যাব, মানে সরকারের জনপ্রিয়তা বাড়ছে না। স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আমি তো এই সিস্টেমে চোখে দেখি না, মানে কেন আওয়ামী লীগ আপনাকে দিয়ে দিবে? আওয়ামী লীগ তো সবই করে ফেলেছে, আওয়ামী লীগ তো ওই নিয়ে চিন্তিত না। আওয়ামী লীগ রাত্রেবেলা ভোট দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ ক্যান্ডিডেটদের বাড়িতে যে পিটিয়েছে, কাউকে গুলি করেছে, 20-25টা এমপি তো সিগনেচার মিলে নাই বলে বাদ হয়ে গেছে, যা ইচ্ছা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কেন আপনি এক্সপেক্ট করেন যে আওয়ামী লীগ, মানে আপনি কি এক্সপেক্ট করেন একটা নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ছেড়ে দিবে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন, আওয়ামী লীগ ছেড়ে দিবে, তারপর আপনি লক্ষ লক্ষ বাড়ি পড়িয়ে দিবেন, আপনি লক্ষ লক্ষ মানুষের বিচার করবেন আওয়ামী লীগের, এত জুডিশিয়াল কিলিং বা এটা ওইটা সবকিছু মিলে আওয়ামী লীগ একটা স্টিগ পয়সাটা আপনি এনজয় করতে দিবেন না? এটা কি হয়? না, এটা হবে না। তার মানে যতদিন ইচ্ছা যেভাবে পারি টিকে থাকবো। ডিকটেটরদের তো আসলে এইভাবে পলিটিক্যাল ডিকটেটর, বা যখনই আপনি ভোটের সিস্টেমে থাকেন না, ইট ইজ ডিফিকাল্ট এভাবে সময় দেওয়া। আগামী নির্বাচনে আপনি দেখবেন আওয়ামী লীগ বলে আমার অধীনে নির্বাচন হবে, যদি মনে করেন নির্বাচন বিএনপি না করে, দেখবেন জাতীয় পার্টিকে আবার দাঁড় করাবে ওইভাবেই। আছেই তো একটা অক্সিজেন তো আছে, জাতীয় পার্টি একটা অক্সিজেন। এই বিষয়টা আমি আসতাম, এই যে রসনের সাথ বিরোধী দলীয় নেত্রী বা জাতীয় পার্টির, এখানেও কিন্তু অনেক ভালো রাজনীতিবিদ যে আছেন, কিন্তু না, অনেক শিক্ষিত ভালো রাজনীতিবিদ যে আছেন। তো কি আপনার খুব সংক্ষেপে যদি একটু বলেন, তার আমরা শেষের পথে একটু যদি বলেন। ভালো রাজনীতিবিদ বলতে আর কোনো কথা নাই। ভালো রাজনীতিবিদ মানে তো সৎ চোরের মতো আপনি বললেন। ভালো রাজনীতি আপনি পাবেন কোথায়? ভালো রাজনীতিবিদ নাই, ক্ষমতার জন্য পাগল। জাতীয় পার্টির একটা সুযোগ ছিল জনগণের পক্ষে দাঁড়ানো, কিন্তু ওই একটা এমপি হওয়ার জন্য জাতীয় পার্টি কেন এগুলি করে, আমি এটা বুঝতে পারি না। এরকম তো খবর আমরা জানি যে বাঙ্গাল কাভার্ডম্যান এরকম গুলশানের রসনের সাথে বাড়িতেও গেছে অনেকবারই। না, এত লাগে না, এত লাগে না। one briefcase is enough. আপনি যে নাম নিলেন বা যা বললেন, এত লাগে না, এত এক্সপেন্সিভ তা না। আওয়ামী লীগ কাকে বেশি টাকা দেয় না, কিন্তু আপনি যেটা মনে করেন আওয়ামী লীগ জানে যে কাকে কতটুকু দিয়ে দিতে হবে। সরকার এক্সপেক্টেশন 12 বছর ধরে করে আসতেছে না, মোটামুটি একটা লিস্ট আছে না, কে কোন আমরা বুঝবো না রওশনের সাথে একটা টাকা দিয়ে করবে বা কি, বা উনি দিবে বা কি, আপনার তো বুঝতে হবে জিনিসটা, এটা তো সম্ভব না। পার্থ ভাই, একটি বিষয় যদি আমি বলি, যে আমার কাছে তো অনেক তথ্য আসে, তার মধ্যে একটু অন্যতম তথ্য হচ্ছে যে সামনে একটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে, এবং সে নির্বাচনে আপনি অনেক বেশি আসন নিয়ে, সরকারের সহায়তা নিয়ে একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলের একটা বিশাল পার্ট হতে যাচ্ছেন আপনি, সরকারের অংশীদার হতে যাচ্ছেন আপনি। বর্তমান জাতীয় পার্টির সাথে বাংলাদেশ জাতীয় পার্টির একীভূত করানো হতে পারে,
অথবা সরকার অনেক কিছুই ভাবছে, এরকম কিছু তথ্য আছে আমার কাছে। তো সেই জন্য কোনো ভাবনা কি আছে আপনার? আমি এমন কোন পার্লামেন্টে যেতে ইন্টারেস্টেড না যেখানে আমি কথা বলতে পারবো না বা যেখানে হবে না, না আমার হবে না। আমি পার্লামেন্টে গেলে কথা বলতে চাই, আমি জনগণের ভোট নিয়ে যেতে চাই, জনগণের পক্ষে কথা বলতে চাই এবং সেই সিস্টেম পরিবর্তনের জন্য ক্যাম্পেইন করতে চাই। আমার নিজস্ব হোমওয়ার্ক আছে। আমি চাই, আমার মনে হয় এখন যারা রাজনীতি করে তারা 20 বছর পর বাংলাদেশকে এই বিশ্বায়নের যুগে রিপ্রেজেন্ট করার মতো স্মার্ট না। আমি আপনাকে যে যে কথাটি বললাম যে পলিটিক্যাল মেরুকরণের সঙ্গে আপনি ঢুকছেন কিনা, কারণ ইতিমধ্যে ধরুন আপনার ছোট ভাই যিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন তিনি ইতিমধ্যে যুবলীগে যোগ দিয়েছেন এবং যুবলীগে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তো সব মিলিয়ে ধরুন এই যে একটি মেরুকরণের বিষয়টি অনেকের মনেই কাজ করতো এবং আপনি যেহেতু আমি আপনাকে কারেক্ট করে দিই, আমার ছোট ভাই কিন্তু 2008 সালে নির্বাচনের পরে 12-13 সালেই ছেড়ে দিয়েছিল আমার দল থেকে, ফর্মালি রিজাইন করেছিল, বিকজ পিএইচডি করতে চাচ্ছিল, সে বিদেশ যেতে চাচ্ছিল, তারপরে এসে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে গিয়েছে। হি ডাজন্ট ডিকটেট মাই পলিটিক্স, কোনোভাবেও না। ওকে, সো আমি পলিটিক্স করি জনগণের জন্য, আমি পলিটিক্স করি পলিটিক্যালি, আমার অনেকের সাথেই অনেক কিছু হতে পারে, সেটা পরের কথা, বাট আমি যখনই যেটা করব জনগণকে সাথে নিয়ে করব। বাট আমার আপাতত ওরকম কোনো চিন্তা নাই। আমি আপাতত নিজেকে 5-10 বছর এমপি না, মানে এই ধরনের এমপি বললাম না, যে পাপলু, তামান্না, বিচ্ছু, শামসু, মমতাজ, আই এম নট ইন্টারেস্টেড। আমি একদম ইন্টারেস্টেড না। আমি ফার বেটার আমি যেখানে আছি। আমি পাপেট এমপি আমাকে অ্যাট্রাক্ট করে না, কখনোই করে নাই। আপনি এতদিন আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেন নাই? না, আমি বুঝতে, কিন্তু পার্থক্যের পাশাপাশি তো ওই কথাও তো বলা হয় না যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, কিন্তু মূলনীতিকে বিসর্জন দিয়ে কিছু নাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা সবচেয়ে বড় হিপোক্রিটিক্যাল কথাবার্তা। না, তবে যেহেতু আপনার একদিক থেকে আপনার খালা, আরেক দিক থেকে আপনার খালা শাশুড়ি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো সেই জায়গাটায় বলে কৌশলে আমার শুনেন, আমার আত্মীয় এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং আত্মীয়দেরকে সম্মান আমি করি। ইসলামে সেই ব্যক্তির কোনো সম্মানও নাই যে ব্যক্তি আত্মীয়দেরকে সম্মান করে। আমি যথেষ্ট সম্মান করি, তারপরও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার, কিন্তু আমার তো মনে হয় আমার চেয়ে মির্জা ফখরুল সাহেব বড় আত্মীয় গত নির্বাচনের পর। না তো আমি এমপি হইতাম, ফখরুল সাহেব এমপি হতো না। আমি যদি কম্প্রোমাইজ না, আপনার তো আমাকে জবাব দিতে হবে। আপনি আমাকে একিউজ করে এই কথা উঠে যেতে পারবেন যে যেখানে বিএনপি পার্লামেন্টে চলে গেল, আমি পার্লামেন্টে গেলাম না বলে বের হয়ে চলে আসলাম, যে না যাবো না তো ঐক্যই থাকবো না, এটা বিট্রে উইথ দ্য পিপল, যার পরে বিএনপি কিছু বলে নাই। এবং আমি যদি হতাম তাহলে এখানে আপনার মনে হয় পলিটিক্যালি নায়ক ফারুক সাহেব বেশি ইম্পর্টেন্ট ছিল আমার এমপি হওয়ার চেয়ে। তো আমি তো তাহলে আমিও করতে পারতাম, আমিও যে অনেক কিছু করতে পারতাম, আমি তো করি নাই। তো যে এমপি আপনি তাকে আত্মীয় বলবেন, আমাকে কেন আত্মীয় বলবেন? না, ফখরুল সাহেব তো ফাইনাল ইয়ার সংসদে যায় নাই, যোগ দেয় নাই, তা যায় নাই, বাট নির্বাচিত তো হয়েছে ফখরুল সাহেব। আমি কথার কথা বললাম, আই এম নট সেইং, আমি জাস্ট বললাম না আমি আমার মনে হয় আমি ওই স্টেজ থেকে বের হয়ে আসছি ভাই, আমি ইন্টারেস্টেড না। ব্যারিস্টার আমদাদুর রহমান পার্থ আপনাকে অসংখ্য ভালো ছেলেকে দিত, সৎ মানুষকে দিত, কিন্তু প্রবলেম হলো আবার সৎ মানুষরা তো আপনার কথা শুনবে না। সৎ মানুষরা তো ব্ল্যাক কে ব্ল্যাক বলবে, হোয়াইট কে হোয়াইট বলবে, সাদাকে সাদা বলবে, কালাকে কালো বলবে। এখানে আবার একটা প্রবলেম আছে। সো আজকের দিনে আমার মনে হয় যে বিকজ এই যে যাদের বড় লোকদের কথা বলছেন, যারা বেনিফিট নিচ্ছে, সিঙ্গাপুর বাড়ি বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, এই হচ্ছে, হাজার হাজার কোটি টাকা, আপনি ঢাকায় থাকলে আপনি বুঝতে পারতেন। এই যে যারা কাছে, এরা কিন্তু আওয়ামী লীগের খারাপ সময় থাকবে না, এরা 5 মিনিট সময় লাগবে না, এদের ওই সিঙ্গাপুরে চলে যাবে বা দুবাই, ভার্চুয়াল আরবে বা কানাডা চলে যাবে, এরা একদমই কাজে আসবে না আওয়ামী লীগের, একদমই কাজে আসবে না। এরা শুধুমাত্র নিজেদেরকে ভালোবাসে আখের বোঝাচ্ছে, এছাড়া আর কিছুই না। কিন্তু এখন আনফরচুনেট এটা এখন চলে আসছে। এটাকে যদি শক্ত করে না ধরা হয় তবে এটা ইম্পসিবল, এটা ধরতে পারবে না। এটা আমি আপনাকে বলে দিলাম, কেন ধরতে পারবে না আমি হয়তো আপনাকে এখন বলবো না, দিস নট দ্য রাইট টাইম, কিন্তু এটা সম্ভব না। এটা এখন এমন ভাবে ছড়াই গেছে, এটা এখন এমন ভাবে এইটার উপরেই ভিত্তি করে এস্টাবলিশমেন্ট আছে যে এদেরকে যদি আপনি বিচার করতে যান তাহলে আপনি ভেঙে পড়বেন, এস্টাবলিশমেন্ট ভেঙে পড়বে, অনেক বড় গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। বিকজ পলিটিক্স তো নাই। আপনি এই সরকারের যদি কোনো কারণে কিছু হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমার ধারণা একটা মিছিল বের হবে না, কেউ বের করতে পারবে না, কেউ ওন করবে না,
কারণ পলিটিক্স তো নাই, পলিটিক্স বন্ধ হয়ে গেছে। আপনি এলাকাতে মানুষের কমিটমেন্ট নাই, বিকজ জানে যে আমি ঢাকা থেকে নমিনেশন পেলেই এমপি হয়ে যাব, আমার মানুষের এমপি বানাতে হবে না, আমার দলীয় নেতাকর্মীদের এমপি বানাতে হবে, আমার লোকই লাগবে না, আমার কাউকেই লাগবে না, আমি ঘরে বসে এমপি হয়ে যাবো। এলাকায় কমিটমেন্ট হচ্ছে না। জি পার্থ ভাই, যেমন ধরুন এই যে একটা সময় ছিল যে দুষ্টের দমন শিষ্টের পালন, এখন হচ্ছে দুষ্টের পালন আর শিষ্টের দমন, এই নীতিতে যে আওয়ামী লীগ সরকার চলছে তার একটি বড় উদাহরণ আমরা কদিন আগে দেখলাম নিক্সন চৌধুরী, যিনি প্রশাসনের এক কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালাগাল করার পরে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে তাকে যুবলীগ প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আপনি কি মনে করেন? না, আমি তো মনে করি যে আপনার আমি বললাম যে শুধু নিক্সন চৌধুরী সাহেবের কথা না, নিক্সন চৌধুরী সাহেব তো তাও ওনার এলাকায় এমপি আছেন, উনি নতুন রাজনীতিতে উনি 2 বার এমপি হয়েছেন স্বতন্ত্র অবস্থায়। আওয়ামী লীগের ক্যারেক্টারটাই তাই। আওয়ামী লীগের যদি কোনো কিছু হয়, আওয়ামী লীগ যদি প্রবলেম মনে করে, তাহলে আওয়ামী লীগ নিজে ওই জিনিসটা হ্যান্ডেল করে। আমার মনে হয় না আওয়ামী লীগ কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বা অন্য কিছু দিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে না। আওয়ামী লীগ কেয়ার করে না আপনি কি মনে করেন, আমি কি মনে করি, জনগণ কি মনে করে, এটা কেয়ার করে না আওয়ামী লীগ। এগুলি কেয়ার করে তো ভোটের চিন্তা করলে ভোট তো হবে না। এই কেয়ার করে লাভ কি? আপনি নারায়ণগঞ্জে শামীম ওসমান সাহেবকে যদি ধরেন, আপনি কোনো সেকেন্ড ম্যান বানান নাই, আপনি ঢাকাতে এখন ক্ষমতায় আছেন, বা পলিটিক্স করতে গেলে হাতে গোনা 4-5 জন মানুষ ঢাকা সিটিতে ছাড়া আপনি মিছিল বের করতে পারবেন না, এটা বাস্তব। আপনার যুবলীগের মিছিল ক্ষমতার বাইরে রেখে করতে হলে ওই সম্রাটকে দেখা যাবে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে, উপায় নেই, আপনার উপায় নেই। আপনার জিনিসগুলি এমন ভাবে সেট আপ করা, যাদের উপর আপনি রিলাই করবেন তাদের হাতেই আপনার সবকিছু, আপনি কিছু করতে পারবেন না, বিকজ ওই কর্মী বান্ধব পলিটিক্স বা ওই জিনিসটা তো সবাই করে না। এই ধরনের সরকার আমরা আগে দেখিনি, বিকজ এটা অনেকটা মানে পলিটিক্যাল পার্টি ডিক্টেটরের ভূমিকায় যখন চলে যায়, এই জিনিসটা আমরা আগে উইটনেস করিনি। ইটস লাইক আ পলিটিক্যাল ডিক্টেটর। আওয়ামী লীগ অনেক বড় একটা রাজনৈতিক দল, তার সারা বাংলাদেশে সাংগঠনিক অবস্থান আছে, এবং যখন কাউকে দমন করতে হয়, এটা নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে গণজাগরণ থেকে আরম্ভ, যখনই তারা মনে করে আমরা দমন করব, তখন ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ ভাই ভাই হয়ে যায়, এবং দে অ্যাক্ট লাইক দ্যাট। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কনক ভাই দুর্নীতি না, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম এই সিস্টেম করাপ্টেড হওয়া। আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো সরকারের বিরুদ্ধে এই বিরুদ্ধে কথা বলি বলে, আমার মেইন স্পিরিটটা কিন্তু যে বাংলাদেশের সিস্টেমটা করাপ্টেড হয়ে গেছে, বিকজ সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু এটা ঠিক করতে অনেক সময় লাগবে। এই যে দেখেন, আপনি এডুকেশনের সিস্টেমটা নষ্ট হয়ে গেছে গত 10-12 বছরে। এই 10-12 বছরে যারা ম্যাট্রিক পাস করেছে, এখন যারা মাস্টার্স পাস করছে, এখন যে তাদের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করেন, এগুলি আপনাকে কোথায় নিয়ে যাবে? এরা যখন ডিসি হবে, এসি হবে, বা এরা যখন আমলা হবে, আপনি কোয়ালিটি অফ দ্য গভর্নমেন্টের কথা চিন্তা করে দেখেন। যে বাংলাদেশে যেই আসুক, চিফ জাস্টিস দেশ থেকে ভেগে চলে গেছে, এই লজ্জা সারা জীবন থাকবে। এটা কিন্তু আওয়ামী লীগ আমাদের লজ্জা থাকবে না, এটা বাংলাদেশের জুডিশিয়ারি লজ্জা থাকবে। একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গিয়েছে, এবং অন্য দেশে যে হয়তো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট নিয়েছে, আই ডোন্ট নো নিয়েছে নাকি, আপনি চিন্তা করেন, ফরগেট অ্যাবাউট যে আওয়ামী লীগের আমলে নিয়েছে না হয়েছে, এমন একটা সময় আসলে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, এমন একটা সময় সেরকম। কিন্তু এই যে কথাটা, এই যে জিনিসটা, ইট হিটস দ্য ইনস্টিটিউশন, ইট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইনস্টিটিউশন। বাইরের একটা লয়ার যদি আমাকে বলে তোমার দেশে চিফ জাস্টিস নাকি ভেঙে গিয়েছে, তখন আমি ওকে হাজার বুঝাই যে ইটস আওয়ামী লীগ আমলে এটা হয়েছে, বা দ্য গভর্নমেন্ট ওয়াজ নট গুড, বা এটা ডাজন্ট ম্যাটার, এটা আমার প্রেস্টিজ নষ্ট হয়। আমার মনে হয় পলিটিশিয়ানদের উচিত হবে, আপনারা বলবেন, আপনার সাংবাদিক, আমি মনে করি আমাদের জেনারেশন থেকে কিন্তু মানুষ এগুলো এক্সপেক্ট করে না। আমরা ইনস্টিটিউশনকে আপহোল্ড করব। আপনি টেলিফোন বন্ধ করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন, আমি আপনার সাথে সারাদিন আলাপ করবো ইনস্টিটিউশনে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু পাবলিকলি আমি মনে করি আমাদের কাছ থেকে ইভেন ইনস্টিটিউশনও চায়। একটি বিষয় নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, এই যে 30 ডিসেম্বরের নির্বাচনের আগে যে হঠাৎ করে ঐক্যফ্রন্ট ডক্টর কামালের হোসেনের নেতৃত্বে হঠাৎ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাওয়া, হঠাৎ করে আলোচনা, ধামাধাম যে বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে? আমি একদমই এটা অবাক। আমার মনে আছে যে 20 দলীয় চেয়ারপারসন যে ছিলেন, আপনার এখনো আছেন, বিএনপি চেয়ারপারসন, উনি বলেছিলেন যে এরকম একটা ঐক্যফ্রন্ট হবে, বা এটা একটা হবে, যেটা একটা বড় পরিসরের জন্য এই কারণে হবে, বা উনি কোনো কারণে না থাকলে ওরকম একজন মানুষ দরকার যাকে সামনে দিয়ে জিনিসটা আগাতে হবে। ডক্টর কামাল ওয়াজ ওয়ান অফ দেম। বাট ডক্টর
আমি রিয়েলাইজ করেছিলাম ডক্টর কামাল কুড বি এ ভেরি বিগ লয়ার, কিন্তু পলিটিক্স এর প্রতি ওনার ওরকম কমিটমেন্ট নাই, একদমই ছিল না। কিন্তু বিএনপির একটা গ্রুপ মনে করেছিলেন, মির্জা ফখরুল গ্রুপ মনে করেছিলেন না ডক্টর কামালই এই জিনিসটা করবে। কিভাবে জানি ওনারা ডিসিশন গুলি নিয়ে গেল, এবং আমরা রিয়েলাইজ করছিলাম, আমি উলি আহমেদ, আমরা রিয়েলাইজ করছিলাম যে আমার মনে হয় 20 দলের হাত থেকে রাজনীতিটা সরেছে, এটা এখন ঐক্য ফ্রন্টের দিকে চলে গিয়েছে। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল, আমরা তো জানি না, আপনি দেখবেন 20 দলে কেউ যায়নি, কিন্তু আমি অলি আহমেদ আমরা কেউ জানি না, উনারা যাচ্ছেন। ছোট ছোট দল যারা নতুন আসছেন, একদম কাদের সিদ্দিকী বা রব সাহেব, উনারা হঠাৎ করে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেলেন। কিভাবে জানি একটা ট্র্যাপের মধ্যে চলে গেল। সবাই জানি কেমন আন্দোলনের অংশ হিসাবে যে নির্বাচন, এটার থেকে সবাই কেমন অ্যাম্বিশিয়াস হয়ে গেল নির্বাচনের জন্য। একটা দাবিও মানলো না, কিন্তু নির্বাচনের একটা ওসি পর্যন্ত পরিবর্তন করতে পারলো না, কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য অভাব, মানে এমন একটা ভাব হয়ে গেল যে সবাই নেমে, বাংলাদেশের মানুষ 10 কোটি মানুষ নেমে ভোট দিয়ে দেবে। ঐক্যের রাজনীতিটা কোনোভাবে আপনি যদি পিছিয়ে যান, আপনি দেখবেন ব্লেন্ড করতে হয়, ইট হ্যাজ টু ব্লেন্ড। যেমন 97-98 এর দিকে আপনার 4 দলীয় জোট হয়েছিল, ওইটাই তো প্রথম ঐক্য রাজনীতিতে, মানে এরপর, এবং ওটা 2 বছর সময় লেগেছিল ব্লেন্ড হওয়ার পর। এবং এরশাদ সাহেব যখন ছেড়ে দিল 2001 নির্বাচনের আগে, এতেও কিন্তু ঐক্যের কোনো একটা প্রবলেম হয় না, বিকজ অতদিন ঐক্যটা মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল। ঐক্য ফ্রন্টের ঐক্যটা ওয়াজ নট ম্যাচিং, হচ্ছিল না। ঐক্য ফ্রন্টের ওইটা বিএনপির সাথে ব্লেন্ড করছিল না, যে জামাত থাকলে যাব না, এটা থাকলে এটা না, ওদিকে জামাত আছেন, বিএনপি 2 নৌকায় পা দিচ্ছেন। আমাদের একটা পর্যায়ে মনে হচ্ছে যে আমাদেরকে রাখা হয়েছে জামাতকে পাহারা দেওয়ার জন্য, আমাদেরকে ঐক্য ফ্রন্টে ঢুকানো হচ্ছে না। আবার আমি কি ঐক্য ফ্রন্টের প্রার্থী না 20 দলের প্রার্থী, সেটা আমরা ক্লিয়ার হচ্ছি না। অনেকগুলি উইং ছিল, অনেকে অনেক ডিসিশন দিচ্ছিল, তো আমার মনে হয় ওইখানে একটু হজবরল ছিল, এটা ছিল না যে ছিল না। তারপর আওয়ামী লীগের রোলার কোস্টার, আর আওয়ামী লীগের যেই আপনার যে প্রেশার, যে অবস্থান, যে মোরাল যে ডাউন ছিল, তো সবকিছু মিলে আমি মনে করি ইট ওয়াজ এ ডিজাস্টার। সেই সময়কার কিছু নেতার নাম আপনি বললেন, আমি বলতে চাই যে সিলেটের ওই যে মনসুর সাহেব, সুলতান মনসুর, ওনার যে ভূমিকা বা সবকিছু মিলিয়ে একটা পর্যায়ে যে আমার মনে হয়েছে এই লোকগুলির ভূমিকা, মানে এত কনস্পিরেসি থিওরিতে আমি যাব না, কিন্তু এই লোকগুলির ভূমিকা তাই হওয়ার কথা ছিল। এরা সারা জীবন একটা দল করছে, আপনি কি ইমাজিন করেন? এরা আওয়ামী লীগ ইজ লাইক এ রিলিজিয়ন তাদের জন্য। আপনি কি মনে করেন যে ওনারা এসে বিএনপি কে তারা করবেন? আমার মনে হয় ঐক্য ফ্রন্টটা ওয়াজ এ ডিজাস্টার। বাংলাদেশের নির্বাচনী সিস্টেম নষ্টই হয়ে গিয়েছে গণজাগরণ আর হেফাজত ইসলামের পরে। হেফাজতকে যখন আপনি ওই সময় কাবু করে ফেললেন এবং টিভি মিডিয়া সারা দিন গণজাগরণকে দেখাচ্ছে, ওই সময় বিএনপি আউট অফ পলিটিক্স, বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবকিছু আর সবাই হলো রাজাকার। তখন আপনি 5টা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন দিলেন, 5টাই হেরে গেলেন, মনে আছে? চিটাগং, বরিশাল, কুমিল্লা, খুলনা সহ আপনি সব হেরে গেলেন। ওই যে আপনি হেরে গেলেন, সেই দিনই আওয়ামী লীগ বুঝে গেছে কোনো লাভ হবে না। যতই মিডিয়া, যতই গণজাগরণ, যতই চেতনা যাই থাকুক, ভোটের হিসাবে আমরা পারবো না। তারপর থেকে হিসাব করে দেখেন আর কোনো নির্বাচন হয়নি। আমি নিজেই সে সময় বলেছিলাম যে আর হবে না, অ্যাটলিস্ট দুইটাও যদি হইতো তাহলে হবে, এবং তারপর থেকে এখন পর্যন্ত আর হয়নি। আওয়ামী লীগ নির্বাচন দিবে না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এখন এই জনগণের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে কি করণীয়? এই আনতে এই ধরনের সরকার 1 দিনও থাকতে পারে, 10 দিনও থাকতে পারে, 10 বছরও থাকতে পারে। কোনো না কোনো কারণে আপনি দেখবেন একটা জনরোষ কোনো এক সময় হবে, ইনস্টিটিউশন ভেঙে যাবে, সেই সময় সেই ধরনের কোনো কিছু হবে বা পলিটিক্যালি ইনস্টিগেটেড হলে হবে। এটাই স্বাভাবিক। এরকম কোন সরকার যখন তখন সরকারের সবাই শত্রু হয়ে যায়, কারণ আপনি তো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিশ্বাস করেন না। তখন আপনি দেখবেন সবাই আপনার শত্রু, এক পুলিশ আরেক পুলিশকে মারবে, দেখবেন আপনি অবস্থান খারাপ হয়ে গেছে, বা ইন্টারনাল কনফ্লিক্ট হবে, ওই ধরনের সিচুয়েশন হতে পারে। বা যে কোনো আপনি দেখবেন এই কারণে যে নিরাপদ সড়ক থেকে বাচ্চা ছেলেদের আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কারণ সরকার ভালো করে জানে যে ওর ম্যান্ডেট নেই। ওকে, মানুষের ওই ফুটিংটা তার নেই, তার একটাই শুধু আছে উন্নয়ন। এতেও মানুষ কনফিউজ, সরকারের নিজের উন্নয়ন না দেশের উন্নয়ন। সো এই জিনিসও কনফিউজ মানুষ। আমি মনে করি আপনি সময় দিতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু হোল্ড অন।
আমরা আমাদের মতো কাজ করে যাব, জনগণকে আমরা সাথে নিয়ে কাজ করে যাব বলে যাব, মানে সরকারের জনপ্রিয়তা বাড়ছে না। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আমি তো এই সিস্টেমে চোখে দেখি না, মানে কেন আওয়ামী লীগ আপনাকে দিয়ে দিবে? আওয়ামী লীগ তো সবই করে ফেলেছে, আওয়ামী লীগ তো ওই নিয়ে চিন্তিত না। আওয়ামী লীগ রাত্রেবেলা ভোট দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ ক্যান্ডিডেটদের বাড়িতে যে পিটিয়েছে, কাউকে গুলি করেছে, 20-25টা এমপি তো সিগনেচার মিলে নাই বলে বাদ হয়ে গেছে, যা ইচ্ছা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কেন আপনি এক্সপেক্ট করেন যে আওয়ামী লীগ, মানে আপনি কি এক্সপেক্ট করেন একটা নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ছেড়ে দিবে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন, আওয়ামী লীগ ছেড়ে দিবে, তারপর আপনি লক্ষ লক্ষ বাড়ি পড়িয়ে দিবেন, আপনি লক্ষ লক্ষ মানুষের বিচার করবেন আওয়ামী লীগের, এত জুডিশিয়াল কিলিং বা এটা ওইটা সবকিছু মিলে আওয়ামী লীগ একটা স্টিল পয়সাটা আপনি এনজয় করতে দিবেন না? এটা কি হয়? না না, এটা হবে না। তার মানে যতদিন ইচ্ছা যেভাবে পারি টিকে থাকবো। ডিকটেটরদের তো আসলে এইভাবে পলিটিক্যাল ডিকটেটর বা যখনই আপনি ভোটের সিস্টেমে থাকেন না, ইট ইজ ডিফিকাল্ট এভাবে সময় দেওয়া। আগামী নির্বাচনে আপনি দেখবেন আওয়ামী লীগ বলে আমার অধীনে নির্বাচন হবে, যদি মনে করেন নির্বাচন বিএনপি না করে দেখবেন জাতীয় পার্টিকে আবার দাঁড় করাবে, ওইভাবেই আছেই তো একটা অক্সিজেন তো আছে, জাতীয় পার্টি একটা অক্সিজেন আছে। জাতীয় এই বিষয়টা আমি আসতাম, এই যে রসনের সাথ বিরোধী দলীয় নেত্রী বা জাতীয় পার্টির এখানেও কিন্তু অনেক ভালো রাজনীতিবিদ যে আছেন, কিন্তু না অনেক শিক্ষিত ভালো রাজনীতিবিদ যে আছেন, তো কি আপনার খুব সংক্ষেপে যদি একটু বলেন, তার আমরা শেষের পথে একটু যদি বলেন। ভালো রাজনীতিবিদ বলতে আর কোনো কথা নাই, ভালো রাজনীতিবিদ মানে তো সৎ চোরের মতো আপনি বললেন। ভালো রাজনীতি আপনি পাবেন কোথায়? ভালো রাজনীতিবিদ নাই, ক্ষমতার জন্য পাগল। জাতীয় পার্টির একটা সুযোগ ছিল জনগণের পক্ষে দাঁড়ানো, কিন্তু ওই একটা এমপি হওয়ার জন্য জাতীয় পার্টি কেন এগুলি করে আমি এটা বুঝতে পারি না। আমি এটা বুঝতে এরকম তো খবর আমরা জানি যে বাঙ্গাল কাভার্ড ম্যান এরকম গুলশানের রসনের সাথে বাড়িতেও গেছে অনেকবারই। না না, এত লাগে না, এত লাগে না। ওয়ান ব্রিফকেস ইজ এনাফ। এত লাগে আপনি যে নাম নিলেন বা যাবো না, এত লাগে না, এত এক্সপেন্সিভ তা না। আওয়ামী লীগ কাকে বেশি টাকা দেয় না, কিন্তু আপনি যেটা মনে করেন আওয়ামী লীগ জানে যে কাকে কতটুকু দিয়ে দিতে হবে। সরকার এক্সপেক্টেশন 12 বছর ধরে করে আসতেছে না, মোটামুটি একটা লিস্ট আছে না, কে কে কোন আমরা বুঝবো না রওশনের সাথে একটা টাকা দিয়ে করবে বা কি, বা উনি দিবে বা কি, আপনার তো বুঝতে হবে জিনিসটা, এটা তো সম্ভব না। পার্থ ভাই, একটি বিষয় যদি আমি বলি, যে আমার কাছে তো অনেক তথ্য আসে, তার মধ্যে একটু অন্যতম তথ্য হচ্ছে যে সামনে একটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে, এবং সে নির্বাচনে আপনি অনেক বেশি আসন নিয়ে, সরকারের সহায়তা নিয়ে একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলের একটা বিশাল পার্ট হতে যাচ্ছেন আপনি, সরকারের অংশীদার হতে যাচ্ছেন আপনি। বর্তমান জাতীয় পার্টির সাথে বাংলাদেশ জাতীয় পার্টির একীভূতকরণ হতে পারে, অথবা সরকার অনেক কিছুই ভাবছে, এরকম কিছু তথ্য আছে আমার কাছে। তো সেই জন্য ভাবনা কি আছে আপনার? আমি এমন কোন পার্লামেন্টে যেতে ইন্টারেস্টেড না যেখানে আমি কথা বলতে পারবো না, বা যেখানেই হবে না, আমার উপরে না। আমি পার্লামেন্টে গেলে কথা বলতে চাই, আমি জনগণের ভোট নিয়ে যেতে চাই, জনগণের পক্ষে কথা বলতে চাই, এবং সেই সিস্টেম পরিবর্তনের জন্য ক্যাম্পেইন করতে চাই। আমার নিজস্ব হোমওয়ার্ক আছে। আমি চাই, আমার মনে হয় এখন যারা রাজনীতি করে তারা 20 বছর পর বাংলাদেশকে এই বিশ্বায়নের যুগে রিপ্রেজেন্ট করার মতো স্মার্ট না। আমি আপনাকে যে কথাটি বললাম যে পলিটিক্যাল মেরুকরণের সঙ্গে আপনি ঢুকছেন কিনা, কারণ ইতিমধ্যে ধরুন আপনার ছোট ভাই যিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন, তিনি ইতিমধ্যে যুবলীগে যোগ দিয়েছেন এবং যুবলীগে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তো সব মিলিয়ে ধরুন এই যে একটি মেরুকরণের বিষয়টি অনেকের মনেই কাজ করতো, এবং আপনি যেহেতু আমি আপনাকে কারেক্ট করে দিই, আমার ছোট ভাই কিন্তু 2008 সালে নির্বাচনের পরে 12-13 সালেই ছেড়ে দিয়েছিল আমার দল থেকে, ফর্মালি রিজাইন করেছিল, বিকজ পিএইচডি করতে চাচ্ছিল, সে বিদেশ যেতে যাচ্ছিল, তারপর এসে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে গিয়েছে। হি ডাজন্ট ডিকটেট মাই পলিটিক্স, কোনোভাবেও না। ওকে, সো আমি পলিটিক্স করি জনগণের জন্য, আমি পলিটিক্স করি পলিটিক্যালি, আমার অনেকের সাথেই অনেক কিছু হতে পারে, সেটা পরের কথা, বাট আমি যখনই যেটা করব জনগণকে সাথে নিয়ে করব। বাট আমার আপাতত ওরকম কোনো চিন্তা নাই। আমি আপাতত নিজেকে 5-10 বছর এমপি না, মানে এই ধরনের এমপি বললাম না, যে পাপলু, তামান্না, বিচ্ছু, শামসু, মমতাজ, আই এম নট ইন্টারেস্টেড। আমি একদম ইন্টারেস্টেড না। আমি
ফার বেটার আমি যেখানে আছি। আমি পাপেট এমপি আমাকে অ্যাট্রাক্ট করে না, কখনোই করে নাই। আপনি এতদিন আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেন নাই? না আমি বুঝতে, কিন্তু পার্থক্যের পাশাপাশি তো ওই কথাও তো বলা হয় না যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। না না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, কিন্তু মূলনীতিকে বিসর্জন দিয়ে কিছু নাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা সবচেয়ে বড় হিপোক্রেটিক্যাল কথাবার্তা। না তবে যেহেতু আপনার একদিক থেকে আপনার খালা, আরেক দিক থেকে আপনার খালা শাশুড়ি আমি একটা কথা বারবার বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো সেই জায়গাটায় বলে কৌশলে আমার শুনেন, আমার আত্মীয় এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং আত্মীয়দেরকে সম্মান আমি করি। ইসলামে সেই ব্যক্তির কোনো সম্মানও নাই যে ব্যক্তি আত্মীয়দেরকে সম্মান করে। আমি যথেষ্ট সম্মান করি, তারপরও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার। কিন্তু আমার তো মনে হয় আমার চেয়ে মির্জা ফখরুল সাহেব বড় আত্মীয় গত নির্বাচনের পর। না তো আমি এমপি হইতাম, ফখরুল সাহেব এমপি হতো না। আমি যদি কম্প্রোমাইজ না, আপনার তো আমাকে জবাব দিতে হবে। আপনি আমাকে একিউজ করে এই কথা উঠে যেতে পারবেন। যে যেখানে বিএনপি পার্লামেন্টে চলে গেল, আমি পার্লামেন্টে গেলাম না বলে বের হয়ে চলে আসলাম, যে না যাবো না তো ঐক্যই থাকবো না, এটা বিট্রে উইথ দ্য পিপল, যার পরে বিএনপি কিছু বলে নেই। এবং আমি যদি হতাম তাহলে এখানে আপনার মনে হয় পলিটিক্যালি নায়ক ফারুক সাহেব বেশি ইম্পর্টেন্ট ছিল আমার এমপি হওয়ার চেয়ে। তো আমি তো তাহলে আমিও করতে পারতাম, আমিও যে অনেক কিছু করতে পারতাম, আমি তো করি নাই। তো যে এমপি আপনি তাকে আত্মীয় বলবেন, আমাকে কেন আত্মীয় বলবেন? না ফখরুল সাহেব তো ফাইনাল ইয়ার সংসদে যায় নাই, যোগ দেয় নাই, তা যায় নাই, বাট নির্বাচিত তো হয়েছে ফখরুল সাহেব। আমি কথার কথা বললাম, আই এম নট সেইং যে আমি জাস্ট বললাম না না, আমি আমার মনে হয় আমি ওই স্টেজ থেকে বের হয়ে আসছি ভাই, আমি ইন্টারেস্টেড না। ব্যারিস্টার আমজাদুর রহমান পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, এবং ভালো লাগলো। দর্শকরা যেভাবে আপনি তেমন কিছু আমার মুখ থেকে বের করতে পারেন নাই, সেটা কারণ খালি খালি এত 1-2 ঘন্টা বসে শো করলাম, পরে দেখা যাবে একটা হাইকোর্টের অর্ডারে এটা কেউ দেখতে পারবে না, দর্শকরা। তাই জন্য আমি চিন্তা করলাম যে দেখার মতো একটা শো যাতে ভালো হয়।